তো আগের দিন আমরা আহ, পড়ছিলাম যেটা হচ্ছে পরিবেশ সম্পর্কে পড়ছিলাম। তো প্রথমে আমরা ইকোলজি সম্পর্কে পড়েছি। তারপর আমরা পরিবেশের যে বিভিন্ন পরিবেশ সম্পর্কে পড়তে গিয়ে প্রথমে আমরা আলোচনা করেছিলাম ভূত্বক সম্পর্কে, যেটাকে আমরা আর্থ ক্রাস্ট বলে থাকি। যে পৃথিবী গঠিত হয়েছে, যে তার হচ্ছে প্রথমে আমরা ভূত্বক সম্পর্কে পড়েছি। ক্রাস্ট যেটা রয়েছে ভূত্বক সম্পর্কে পড়েছি। তারপর ভূত্বকের পরে আমরা পড়েছি আমাদের যে গুরুমণ্ডল সম্পর্কে। এগুলো সম্পর্কে আমরা আগের দিন পড়েছি, ভূত্বক, গুরুমণ্ডল। তারপরে আমরা কেন্দ্রমণ্ডল এবং শিলামণ্ডল সম্পর্কে পড়েছি। ঠিক আছে? তারপরে আমরা সম্ভবত বায়ুমণ্ডলটা একটু শুরু করেছিলাম, তাই তো? বায়ুমণ্ডলে কোন কোন গ্যাস রয়েছে সেগুলো আমরা পড়ছিলাম, তাই তো? মনে আছে? কোন কোন গ্যাস নিয়ে গঠিত সেগুলো বলেছিলাম মনে হচ্ছে। হয়েছিল তো, এগুলো না হয়নি? এতটা হয়েছিল তো। বায়ুমণ্ডলে গ্যাস সম্পর্কে বলছিলাম। হ্যাঁ স্যার, বায়ুমণ্ডলের গ্যাস সম্পর্কে বলেছিলেন তো। এবার আজকে আমরা পড়বো বায়ুমণ্ডলের স্তরগুলো সম্পর্কে। বায়ুমণ্ডল বিভিন্ন স্তর সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো যেটাকে আমরা বায়ুমণ্ডলের স্তর বা লেয়ার বলে থাকি, সেই স্তর বা লেয়ার সম্পর্কে আজকে আমরা ডিসকাশন করব। তো দেখো, তো বায়ুমণ্ডলে যে স্তরগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা দু রকম ভাগে ভাগ করে থাকি। কিসের ভিত্তিতে? বায়ুমণ্ডলের স্তরকে আমরা তার উপাদানের ভিত্তিতে, ঠিক আছে, তার উপাদানের ভিত্তিতে, মানে সেখানে কি কি উপাদান রয়েছে তার উপর ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করি। কি কি উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করা যায়? কি কি? প্রথমত, একটা হচ্ছে হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ার মানে হচ্ছে যেখানে সবকিছু সমমণ্ডল বলা হয়। হোমোস্ফিয়ার মানে সমমণ্ডল। হোমোস্ফিয়ার বা যেটাকে আমরা বলি সমমণ্ডল। আরেকটা কি? আরেকটা হচ্ছে হেটারোস্ফিয়ার। হেটারোস্ফিয়ার যার কথা হচ্ছে বিষম মণ্ডল। সমমণ্ডল আর বিষম মণ্ডল। হোমোস্ফিয়ার আর হেটারোস্ফিয়ার দুটো ভাগে ভাগ করে। এবার এই হোমোস্ফিয়ার মানে বুঝতে পারছি যে এর মধ্যে সবকিছু প্রায় সমান অনুপাতে থাকে বলে এটাকে হোমোস্ফিয়ার বলা হয়। আর এই যে হেটারোস্ফিয়ার, এই হেটারোস্ফিয়ারের আমাদের চারটে লেয়ার বা চারটে ভাগ আছে। কি কি ভাগ রয়েছে? প্রথমত, এক নম্বরে রয়েছে আণবিক নাইট্রোজেন স্তর। মানে এখানে নাইট্রোজেন অণু ফর্মে রয়েছে। আণবিক নাইট্রোজেন স্তর, আণবিক নাইট্রোজেন স্তর রয়েছে। হুম, যেটা অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি যে 88 থেকে 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আণবিক মানে নাইট্রোজেন এখানে আণবিক স্তরে অবস্থান করছে, এটাকে আণবিক নাইট্রোজেন স্তর বলছি। হেটারোস্ফিয়ারের প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে কি? পারমাণবিক অক্সিজেন স্তর। মানে অক্সিজেন এখানে পারমাণবিক মানে পরমাণু ফর্মে রয়েছে। পারমাণবিক অক্সিজেন স্তর, এটাও আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক নাইট্রোজেন স্তর। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের প্রায় 200 থেকে 1120 কিলোমিটার পর্যন্ত পারমাণবিক অক্সিজেন স্তর রয়েছে। হেটেরোস্ফিয়ারের দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর কি? এর উপরে রয়েছে আমাদের হিলিয়াম স্তর। হিলিয়াম গ্যাসের স্তর, হিলিয়াম স্তর এখানে রয়েছে। সেটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের 1120 থেকে 3540 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
মানে হিলিয়াম গ্যাস পূর্ণ স্তর। আর চতুর্থ স্তর হচ্ছে হাইড্রোজেন স্তর। একদম উপরে রয়েছে আমাদের হাইড্রোজেন স্তর। এটা আমাদের প্রায় 3540 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা আমাদের হেটেরোস্ফিয়ারের স্তর। এটা আমাদের এক ধরনের ভাগ, যে উপাদানের ভিত্তিতে, মানে যে জিনিস নিয়ে আমাদের বায়ুমণ্ডল গঠিত তার ভিত্তিতে ভাগ রয়েছে। আবার আমরা বায়ুমণ্ডলকে উপাদান ছাড়াও বায়ুমণ্ডলে যে উষ্ণতা রয়েছে, ঠিক আছে, উষ্ণতার ভিত্তিতে, উষ্ণতা বা টেম্পারেচারের ভিত্তিতে, উষ্ণতা বা টেম্পারেচারের ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলকে ভাগ করে থাকি। ক ভাগে? 6 ভাগে আমরা ভাগ করে থাকি। যেটা আমাদের প্রধান, আমাদের পড়তে হয় যেই 6টা ভাগ, সেই 6টা ভাগ হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতার ভিত্তিতে। প্রথম কি? প্রথম আমরা সবাই জানি, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। একদম নিচু স্তরে রয়েছে আমাদের ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার রয়েছে। তারপরে দ্বিতীয় স্তরে কি রয়েছে? আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। 3 নম্বর স্তর কি রয়েছে? 3 নম্বর স্তরে রয়েছে আমাদের মেসোস্ফিয়ার। 4 নম্বর স্তর রয়েছে থার্মোস্ফিয়ার। 5 নম্বর স্তর রয়েছে এক্সোস্ফিয়ার। আর 6 নম্বর বা শেষ স্তর রয়েছে কি? ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এগুলো আমাদের উষ্ণতার ভিত্তিতে এই স্তরগুলো আমাদের ভাগ করা হয়েছে। কি কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে? এই 6টা ভাগ আমাদের করা হয়েছে উষ্ণতার ভিত্তিতে। যে পরিমাণ, যেগুলো আমাদের টেম্পারেচার রয়েছে, উষ্ণতা রয়েছে, সেই উষ্ণতার ভিত্তিতে আমরা এই স্তরগুলোকে ভাগ করেছি। কি কি? ট্রপোস্ফিয়ার, আমরা ছোটবেলা থেকে পড়েছি। তারপর রয়েছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর রয়েছে মেসোস্ফিয়ার, তারপর রয়েছে থার্মোস্ফিয়ার, তারপর রয়েছে এক্সোস্ফিয়ার, এবং শেষে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। সবচেয়ে উপরের স্তরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। বলো, এতটা যদি ক্লিয়ার হয় বলি। এর মধ্যে কোনো ডাউট থাকলে বলবো। লেখা হলে বলবো। স্যার এগুলো কি এক্ষুনি লিখবো এখন? তখন থেকে কি লেখনি? না স্যার, লেখা আগের ক্লাসটা হয়নি আমার। এইভাবে লিখতে সময় লাগে, লিখেছি। আচ্ছা, লেখনি, একদমই লেখনি প্রথম থেকে কিছু? আমি না লিখেছি না, স্যার। আজকে লিখিনি। আচ্ছা আচ্ছা, স্যার লেখনি স্ক্রিনশট যখন, মেরে যে নিতে লেখনি, পারবেন। আচ্ছা দেখো, প্রথম থেকে একটু লিখতে হতো। যাই হোক, হচ্ছে আহ, প্রথম থেকে লেখনি কেন? যাই হোক, আর কি বলবো। আচ্ছা ঠিক আছে, এটা যতটা হয়েছে একটু স্ক্রিনশটটা এটা তুলে নাও। ঠিক আছে, এটা লিখে নেবে। তারপর আমি পড়াচ্ছি, নাহলে আবার মানে এগোতে তো আবার বেশি সময় লাগবে না। যাই হোক, আমি পড়াচ্ছি, পড়ার সাথে সাথে আস্তে আস্তে লিখবে। ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা স্যার, প্রথম ঠিক যে আছে। স্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের একটা বিশেষ নাম রয়েছে, সেটাকে আমরা বলি কি? ক্ষুব্ধ মণ্ডল। ঠিক আছে, এটাকে আমরা বলি ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ বলা হয় কেন? কারণ কি, এই জায়গায় আমাদের যে মানে আমাদের এনভায়রনমেন্টে যত ধরনের হচ্ছে ন্যাচারাল, মানে প্রাকৃতিক সমস্ত ব্যাপার স্যাপার হয়ে থাকে, বৃষ্টিপাত বলো বা বাজ পড়া বলো, সমস্ত ধরনের যেসব ব্যাপার স্যাপার, সেগুলো সব কিন্তু এই ট্রপোস্ফিয়ারের মধ্যে হয়। ঠিক আছে, এই জন্য এই স্তরটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। এবং এটা বায়ুমণ্ডলের, আমরা জানি ক্ষুব্ধ মণ্ডল বা ট্রপোস্ফিয়ার, এটা বায়ুমণ্ডলের সবচেয়ে
নিম্নতম স্তর, সবচেয়ে নিচে এই স্তরটা থাকে, যেটা আমাদের ভূপৃষ্ঠ থেকে, মানে আমরা যদি ভাবি ইমেজ হিসাবে একটা কনসিডার করি, যদি এরকম ভাবে একটা ছবি তোমাদের আঁকি, ভেবে নিচ্ছে এটা পৃথিবী, এরকম একদম একদম নিচে আমাদের কেন্দ্র রয়েছে, এখান থেকে আমাদের ভাবি এটা পৃথিবীর কেন্দ্র, তাহলে একদম প্রথমে যেই স্তরটা রয়েছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। একদম নিচে যে স্তরটা রয়েছে ট্রপোস্ফিয়ার। এবার এই ট্রপোস্ফিয়ার দেখো, মেরু অঞ্চল আর হচ্ছে আমাদের মানে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু আলাদা আলাদা হয়। নিরক্ষীয় অঞ্চল মানে নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চলের ক্ষেত্রে, নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে এটা কি হয়, উচ্চতা প্রায় 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। মানে ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত নিরক্ষীয় অঞ্চলে এই ট্রপোস্ফিয়ারটা থাকে। কিন্তু মেরু অঞ্চলের ক্ষেত্রে, মানে আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরুর ক্ষেত্রে, এটা কিন্তু মাত্র 8 কিলোমিটার পর্যন্ত থাকে। তার কারণ পৃথিবীর হচ্ছে গতি থাকে, মেরু অঞ্চলে কম থাকে, নিরক্ষীয় অঞ্চলে বেশি থাকে, সেই কারণে ট্রপোস্ফিয়ারের যে মানে গভীরতা বা ট্রপোস্ফিয়ারের যে ধারা সেটা মেরু অঞ্চলে 8 কিলোমিটার, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে এটা প্রায় 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এই যে ট্রপোস্ফিয়ার রয়েছে, এই ট্রপোস্ফিয়ারের একটা বৈশিষ্ট্য কি, এখানে তুমি যত উপর দিকে যাবে, মানে আমরা জানি তো ভূপৃষ্ঠ থেকে যদি উপর দিকে যেতে থাকি, অর্থাৎ যদি এখানে উচ্চতা বৃদ্ধি হয়, তাহলে কি হবে, উচ্চতা বৃদ্ধি হলে আমাদের যে উষ্ণতা টেম্পারেচার সেটা কিন্তু কমতে থাকে। উচ্চতা যত বাড়বে মানে যত তুমি উপরে যাবে তত উষ্ণতা কমবে। আমরা দেখেছি যে আমরা যদি দার্জিলিং এ যাই, দার্জিলিং এর উচ্চতা বেশি, সেই জন্য দার্জিলিং এর টেম্পারেচার কম। অর্থাৎ যত বেশি উপরে যাব তত কিন্তু আমাদের তাপমাত্রা কমতে থাকে। ঠিক আছে, এই যে উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কমে যায়, এটাকে একটা বিশেষ নামে ডাকা হয়, এটাকে বলা হয় ল্যাপস রেট, LAPS, ল্যাপস রেট বলা হয়। অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যদি উষ্ণতা কমে, সেটাকে আমরা বলি ল্যাপস রেট। ওকে, কতটা কমে, আমাদের ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে ল্যাপস রেট হয় যে আমরা প্রতি 1 কিলোমিটার করে যদি উঠতে থাকি, প্রতি কিমি উচ্চতায় যদি যাই, তাহলে প্রতি 1 কিলোমিটার যদি আমরা উপরে উঠি, তাহলে টেম্পারেচার 6.46 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমবে। প্রতি 1 কিমি, যত আমরা 1 কিমি উপরে যাব টেম্পারেচার 6 ডিগ্রি কমে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমাদের কমতে থাকে। তাহলে এইভাবে টেম্পারেচার আমাদের দেখো ধীরে ধীরে, যত আমরা ট্রপোস্ফিয়ারের উপরের দিকে যাব, টেম্পারেচার কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। এবার এই যে নিরক্ষীয় অঞ্চলের কথা বললাম, নিরক্ষীয় অঞ্চল আর মেরু অঞ্চলের ক্ষেত্রে এইভাবে কমতে থাকে। তাহলে এবার এই যে নিরক্ষীয় অঞ্চলে আর মেরু অঞ্চলের ক্ষেত্রে এই যে ট্রপোস্ফিয়ার রয়েছে, এই ট্রপোস্ফিয়ারে যে টোটাল আমাদের বায়ুমণ্ডল যত বায়ু আছে তার ওজন যদি আমরা ধরি 100 গ্রাম, তার মধ্যে 75%, 75% গ্যাসীয় ভর, মানে যত গ্যাস আছে তার মধ্যে যত ভারী গ্যাস, মানে গ্যাসের যে ওজন, 75% গ্যাসীয় ভর এই স্তরে থাকে। মানে যত গ্যাস আছে তার যদি ওজন করি, তাহলে এই স্তরে 75% গ্যাস থাকে। কারণ বুঝতে পারছি এটা খুব ডেন্স বা খুব মোটা একজন থাকে। এটাকে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়, এই যে বললাম যে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কারণ কারণ এই স্তরে আমাদের সমস্ত রকমের প্রাকৃতিক দুর্যোগ, মানে যেটাকে আমরা বলি মেঘ হওয়া, ঠিক আছে, তারপরে ঝড় বৃষ্টি, ঠিক আছে, ঝড় বৃষ্টি, বজ্রপাত যা হয় আমাদের, সব কিন্তু এই তোমার এই স্তরেই হয়ে থাকে। সেই জন্য এটাকে আমরা ক্ষুব্ধ মণ্ডল হিসাবে বলে থাকি। আর এই স্তরেই আমাদের কি থাকে, সমস্ত যে বায়ু দূষক পদার্থ, যত আমাদের পরিবেশ দূষণ হয়, সেই বায়ু দূষক পদার্থ সব এই স্তরেই থাকে। ঠিক আছে, এবং এই স্তরে আমাদের যে যত রকমের জলবায়ুর বৈচিত্র্য, ঠান্ডা পড়া গরম পড়া যাই হয়, সব জলবায়ুর বৈচিত্র্য, জলবায়ুর যে বৈচিত্র্য সেটা কিন্তু এই স্তরের কারণেই দেখা যায়। তাহলে জলবায়ুর বৈচিত্র্য এই স্তরে দেখা যায়, সমস্ত বায়ু দূষক পদার্থ এই স্তরেই রয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে কি হয় আমাদের ট্রপোস্ফিয়ার। এবার ট্রপোস্ফিয়ারের পরের স্তর আমরা কি জানি, ট্রপোস্ফিয়ারের উপরে আমাদের যে স্তরটা রয়েছে এটাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলা, স্ট্র্যাটোস্ফিয়ার বলা। কিন্তু এই যে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে একটা জায়গা আছে, এই যে আমি এখানে হাইলাইট করছি, বুঝতে পারছো, ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে এরকম একটা জায়গা থাকে, মানে প্রত্যেকটা স্তরের মাঝখানে এরকম একটা জায়গা থাকে, গ্রিন কালারের আমি করে দিলাম একটা স্তর থাকে।
এই স্তরগুলো কি হয়, যে দেখলাম ট্রপোস্ফিয়ারে কি উচ্চতা বৃদ্ধি হলে উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু এই যে মাঝের যে স্তর, এটা মোটা স্তর থাকে, এই জায়গায় কিন্তু কোনো উষ্ণতার কোনো রকম পরিবর্তন হয় না। অর্থাৎ এই যে মধ্যবর্তী অঞ্চল, এখানে কি হয়, তাপমাত্রা সবসময় সমান থাকে। আর এই স্তরটাকে বলা হয় কি, বলা হয় ট্রপোপজ। ট্রপোপজ, ঠিক আছে, TROPO, ট্রপো, PAUSE, পজ। এবার পজ বলার কারণ হচ্ছে কি, এখানে তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে ট্রপোপজ। ট্রপোপজটা কি? ট্রপোপজ হচ্ছে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল। তাহলে নিচে থাকবে ট্রপোস্ফিয়ার আর উপরে থাকবে স্ট্র্যাটোস্ফিয়ার, তার মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় ট্রপোপজ। এবার পজ কেন বলা হচ্ছে, তার কারণ এখানে তাপমাত্রা স্থির থাকে, অর্থাৎ এটা একটা সমমণ্ডল। এখানে তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয় না, এখানে তাপমাত্রা সবসময় স্থির থাকে, এই জন্য এটাকে ট্রপোপজ বলা হচ্ছে। হুম, বলো, বুঝতে পারলে বলবে, এতটা ক্লিয়ার হলে বলবে। আর ট্রপোপজের যদি বলা হয়, এটা হচ্ছে কতটা লম্বা, প্রায় ট্রপোপজ আমাদের 3 কিলোমিটার পর্যন্ত চওড়া হয়। হুম, এটা প্রায় 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বল, লেখা হলে বলবে। তারপরে আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে যাব। হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবার দেখো, ট্রপোস্ফিয়ারের পরের স্তরটা কি, আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের পরের স্তরটা কি, আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। এবার এই স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় কি, স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। এটাকে বলা হয় শান্ত মণ্ডল। কেন শান্ত মণ্ডল বলা হয়, পরিষ্কারই আমরা বুঝতে পারছি যে এখানে যে কোনো রকমের কোনো ঝড় ঝঞ্ঝাট কিছু হয় না, সবসময় শান্ত থাকে, এই জন্য এটাকে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল বলা হয়। এটা আমাদের প্রায় ভূপৃষ্ঠ থেকে, মানে এই যে 18-র পরে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মানে 18-র পরে, মানে মেরু অঞ্চলে হলে 8 কিমি থেকে 50 কিমি, নিরক্ষীয় অঞ্চলে হলে 18 থেকে 50 কিমি, অ্যাপ্রক্সিমেটলি 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার দেখা যায়। এই স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়, যত তুমি উচ্চতা বাড়বে, যত তোমার উচ্চতা বাড়ে, তোমার এখানে কিন্তু উষ্ণতা বাড়বে। এখানে কিন্তু ল্যাপস রেট নেই, এখানে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে। ট্রপোস্ফিয়ারে কি হয়েছে, যত উচ্চতা বাড়ছে উষ্ণতা কম ছিল, কিন্তু ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে যত উচ্চতা বাড়বে উষ্ণতা বাড়ে। এবার প্রশ্ন হচ্ছে কেন, পরীক্ষা আছে যে স্ট্র্যাটোস্ফিয়ারে কেন উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে। তার কারণ এখানে একটা গ্যাস উপস্থিত রয়েছে, সেই গ্যাসের নাম হচ্ছে ওজোন গ্যাস। ঠিক আছে, এই স্তরের মধ্যে ওজোন গ্যাস থাকার কারণে, ওজোন গ্যাস যেটাকে আমরা O3 বলে থাকি, এই O3 গ্যাস বা ওজোন গ্যাস থাকার কারণে কি হয়, উচ্চতা যত বাড়ে উষ্ণতা এখানে বাড়ে। হুম, আর ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা দেখলাম যে যত আমাদের উচ্চতা বাড়ছে উষ্ণতা কমছে। তাহলে এই যে টেম্পারেচার, মানে ট্রপোপজের ক্ষেত্রে টেম্পারেচার এসে দাঁড়িয়ে যায় কত, প্রায় -80 ডিগ্রি সেন্টিগ্রেডে দাঁড়িয়ে যায়। কারণ আমরা দেখেছি, যত আমাদের, তুমি এখানে ভাবো না, এখন আমাদের টেম্পারেচার যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, 40ই ধরো, তাহলে যদি আমাদের এরকম 10 কিলোমিটার পর্যন্ত উঠে যায়, তাহলে প্রত্যেক কিলোমিটারে 6.5 করে টেম্পারেচার কমাতে থাকে, দেখবে টেম্পারেচার আস্তে আস্তে মাইনাসে চলে যাবে। তাহলে এরকম করে দেখো, 18 কিলোমিটার যদি কমে, টেম্পারেচার কমবে। এরকম প্রায় ট্রপোপজের ক্ষেত্রে টেম্পারেচার এরকম -80 ডিগ্রি সেন্টিগ্রেড দেখা যায়। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে কি হবে, টেম্পারেচার -80 থেকে আবার বাড়তে শুরু করবে, আবার এখান থেকে আবার বাড়ছে। তাহলে বাড়তে বাড়তে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে একদম সর্বোচ্চ স্তরে, স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরের উষ্ণতা হয়ে যায় প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই জায়গায় টেম্পারেচার হয়ে যায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে টেম্পারেচার ছিল -80 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারছি আমরা।
টেম্পারেচার বাড়ছে, তার কারণ কি? ওজোন গ্যাস। ওজোন গ্যাস থাকার কারণে টেম্পারেচার কি হয়? বাড়তে থাকে। এবার যেহেতু এখানে কোনো মানে মেঘ ঝড় বৃষ্টি হয় না, সেই কারণে এখানে শান্ত মণ্ডল বলা হয়। আর এই স্তরের মধ্যে দিয়ে মনে রাখবে, আমাদের যত ধরনের যে বিমান চলাচল করে, সব বিমান কিন্তু এখান দিয়েই চলাচল করে। কোন স্তর দিয়ে? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে আমাদের সমস্ত বিমান চলাচল করে। বা স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের যে স্তর থাকবে, এরকম যে একটা স্তর থাকবে, সেই স্তরেও কি হবে? একদম উপরের দিকে স্তরে টেম্পারেচার বা যে উষ্ণতা থাকবে সেটাও কিন্তু পরিবর্তন হবে না, সমান তাপ থাকবে। ঠিক আছে, সেই জন্য সেই জায়গাটাকে কি বলা হবে? যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর, সেটাকে বলা হবে স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোস্ফিয়ারে তাহলে নিচে কি রয়েছে? নিচে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আর উপরে রয়েছে তার উপরের স্তর মেসোস্ফিয়ার। অবভিয়াসলি স্ট্র্যাটোপজের ক্ষেত্রে সেম ব্যাপার, যে এখানেও হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা স্থির, সেই জন্য পজ বলা হচ্ছে। বলো, বুঝতে পারলে বলবে। স্যার লাস্ট টুকু আর একবার বলুন, এটুকু কেমন যেন বুঝতে পারছি না। আচ্ছা, এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের সবচেয়ে এই যে সেকেন্ড স্তর, কোন স্তর কোনটা পাশের ছবিতে বুঝতে পারছো তো? কোনটা কোন স্তর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পারছি। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের যে একদম উপরের অংশ, সেই জায়গাটাও কি হয়? যেমন ট্রপোস্ফিয়ারের উপরে যত উচ্চতা বাড়ছিল, একটা জায়গা ছিল যেখানে টেম্পারেচার বা তাপমাত্রা বাড়ছিল না, স্থির ছিল, সেরকম স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে এরকম একটা অংশ থাকে যেখানে তাপমাত্রার পরিবর্তন হয় না, তাপমাত্রা স্থির থাকে। সেইটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। মানে দুটো যে কোনো স্তরের মধ্যবর্তী অঞ্চল এরকম থাকে যেই জায়গায় কোনো তাপমাত্রার পরিবর্তন হয় না, তাপমাত্রা স্থির থাকে, সেই জায়গাটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। যে তখন ট্রপোস্ফিয়ারের উপরে এটাকে ট্রপোপজ বললাম, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে সেটা হচ্ছে স্ট্র্যাটোপজ বলা হচ্ছে। এবার বোঝা গেল? ক্লিয়ার আশা করি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হুম হুম। আচ্ছা, এবার আমাদের এই যে ওজোন গ্যাসটা বললাম, এই ওজোন গ্যাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওজোন গ্যাস কি করে বলতো, মনে থাকলে বলো। স্যার অতি বেগুনি ওজোন গ্যাস রশ্মি কি করে? আটকায় আমাদের ত্বকে ক্যান্সার সৃষ্টি করে, যেটা অতিবেগুনি রশ্মি, যেটাকে আমরা আলট্রা ভায়োলেট রে বলি, যেটা সূর্য থেকে আসে, আলট্রা ভায়োলেট রে, ঠিক অতিবেগুনি রশ্মি কি করে? শোষণ করে। ঠিক আছে, শোষণ করে বলে টেম্পারেচার বাড়ে। এবং আলট্রা ভায়োলেট রে যদি আমাদের এখানে মানে আমাদের হচ্ছে পৃথিবীতে প্রবেশ করে, তাহলে কি হবে? আমাদের স্কিনে বিভিন্ন ধরনের স্কিন ক্যান্সার দেখা যাবে। ঠিক আছে, স্কিন ক্যান্সার দেখা যাবে। সেই কারণে অতিবেগুনি রশ্মি মানে O3 আমাদের জন্য খুব প্রয়োজন। ঠিক আছে, O3 আমাদের এই স্তরে থাকাটা খুব প্রয়োজন। আচ্ছা, নেক্সট স্তর। তাহলে আমরা দুটো স্তর সম্পর্কে পড়লাম, ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে তৃতীয় স্তর আমাদের কি? মেসোস্ফিয়ার। প্রত্যেকে আমরা জানলাম যে আমাদের থার্ড স্তর কি রয়েছে? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার রয়েছে আমাদের তৃতীয় স্তর। তাহলে এই মেসোস্ফিয়ার আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে, মানে আমাদের 80 কিলোমিটার থেকে যত উপরের দিকে যাব, ঠিক আছে, এই টেম্পারেচার 80 কিলোমিটারের উপরে, এই স্তরটা আমাদের মেসোস্ফিয়ার নামে পরিচিত। ঠিক আছে, এখানে কি হয় আবার? মেসোস্ফিয়ারের ক্ষেত্রে যত উচ্চতা বাড়ে, তাহলে কি হবে? এখানে আবার উষ্ণতা কমতে থাকে। মানে ব্যাপারটা বুঝতে পারছো তো? বায়ুমণ্ডলের ব্যাপারটা কিরকম? প্রথমে যত উপরে যাচ্ছি ঠান্ডা হলো, এই জায়গায় ঠান্ডা একটা পজ দিল, আবার টেম্পারেচার বাড়লো, বেড়ে এই জায়গায় আবার পজ দিল, আবার একবার টেম্পারেচার বাড়লো। ঠিক আছে, টেম্পারেচার বাড়লো, দিয়ে আবার এখানে একটা পজ দিল। তাহলে প্রত্যেকটা মানে প্রথম স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমছিল, তারপরে আবার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়ছিল, তারপরে স্তরে আবার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়লো। ঠিক আছে, উষ্ণতা কমলো, সরি। তাহলে এইভাবে কিন্তু মানে এই হলো, মানে এইভাবে বায়ুমণ্ডলের হয়। তাহলে এই জায়গার এই স্থানটাকে আমরা আবার কি বলবো? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এই প্লেসটাকে আমরা মেসোস্ফিয়ার বলছি, মেসোস্ফিয়ার। তাহলে এর যে মানে পজ জায়গাটা,
সেটাকে আমরা কি বলবো? মেসোপজ। মেসোপজ বলবো। মেসোপজ, PAUSE পজ, ঠিক আছে। তার মানে এর যে মধ্যে অংশ, এটাকে আমরা মেসোপজ বলবো। তাহলে মেসোস্ফিয়ারের উপরের স্তর যেটা হচ্ছে মেসোপজ। এবার মেসোপজেও সেম ব্যাপার, যে এখানে হচ্ছে তোমার তাপমাত্রা বা টেম্পারেচার স্থির থাকবে, সেই আগের মতো সেম ব্যাপার, কোনো অসুবিধা নেই, সেম জিনিসই। তবে এখানে মেসোপজের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার কি, আমাদের যে যত উল্কা থাকে, আমরা জানি তো বিভিন্ন উল্কা এসে থাকে আমাদের এখানে, তো সেই যত উল্কা থাকে, সেই উল্কা কি হয়, এই স্তরে এসে ছাই হয়ে যায়, এই স্তরে পুড়ে ছাই হয়। কোন স্তরে? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার স্তরে এসে আমাদের উল্কা সমস্ত কিছু স্থার এই হয়ে যায়। আর মেসোপজের টেম্পারেচার কত থাকে, যেহেতু আবার এখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে ছিল, এবারে আবার এখানে কি হয়, টেম্পারেচার হচ্ছে পরিবর্তন হতে থাকে, ঠিক আছে। এই জায়গায় আবার আমাদের টেম্পারেচার কমে, মেসোপজে আবার এরকম স্যার টেম্পারেচার। বলছি এই স্তর তো খালি। কি বলছো বলো? স্যার এই স্তরটা ঠান্ডা স্তর, তাহলে এখানে উল্কা পুড়ে ছাই হয়ে যায়, এই ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখো, আমাদের উল্কা পৃথিবীতে প্রবেশ করে কিভাবে, আমরা যদি এরকম ভাবি, এটা যদি আমি ভাবি পৃথিবী, ঠিক আছে, এটাকে আমি ভাবলাম পৃথিবী। পৃথিবীর হচ্ছে চারিদিকে এরকম বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল আছে। বায়ুমণ্ডলে একদম উপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার, প্রথম স্তরটায় রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার, তারপরে রয়েছে এক্সোস্ফিয়ার, তারপরে রয়েছে মিসোস্ফিয়ার, তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে রয়েছে ট্রপোস্ফিয়ার। তাহলে উল্কাকে এভাবে এন্টার করতে হবে, সে মেসোস্ফিয়ার পেরিয়ে গেল, তারপরে এক্সোস্ফিয়ার পেরিয়ে গেল, প্রথমে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার পেরিয়ে গেল, এক্সোস্ফিয়ার পেরিয়ে গেল, দিয়ে মেসোস্ফিয়ারে যখন ঢুকলো, এবার উল্কা যখন ঢুকছে, বায়ুমণ্ডলের এই স্তরগুলো সে তো ধাক্কা খাচ্ছে, পুড়ছে, পুড়ে আস্তে আস্তে তার সংখ্যা কমছে। সে যদি এত বড় উল্কা হয়, এই এই স্তরে এসে সে এত ছোট হবে, তারপরে সে আরো ছোট হবে, এখানে এসে একদম শেষ হয়ে যাবে, পুড়তে থাকে না, যত উল্কা প্রবেশ করে এখানে এসে পুড়ে ছাই হয়ে যায়, ফলে নিচে যখন আর পৌঁছায় তখন আর কিছু আমাদের থাকে না। আর প্রচুর উল্কা আমাদের সবসময়, কিন্তু আমাদের উল্কা আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে, কিন্তু প্রায় সমস্ত উল্কাই মেসোপজে এসে নষ্ট হয়ে যায়। এবার বড় যদি উল্কা হয় সেগুলো পৌঁছাবে, কিন্তু সাধারণত আমাদের উল্কাপাত তো হয় না, খুবই কম হয়। এবার খুব বড় যদি উল্কা আসে, তখন আমাদের নাসা বলো বা বিভিন্ন স্যাটেলাইট যারা আছে তারা এটা ওয়ার্ন করে দেয় যে এই উল্কাটা আসছে, তখন সেটাকে অন্যভাবে আমাদের বাইরে থেকে সেটাকে মেরে তার পথ পরিবর্তন করে দেওয়া হয় মিসাইল দিয়ে। কি বলছি বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে কথাগুলো? হ্যাঁ স্যার বুঝতে, মানে স্যার উল্কাটা জ্বলন্ত থাকে তাই তো? তো উল্কা, বাবা দেখো, আমাদের এখানে যা প্রবেশ করবে বায়ুমণ্ডলে, সে তো বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে সে তো উড়তে থাকবে, স্বাভাবিক কথা। তোমাকে যদি আমি একটা কথা বলি, একটা মানে একদম আহ মহাশূন্য থেকে, একদম মানে উপর থেকে, একদম অ্যাটমসফিয়ারের বাইরে থেকে আমরা এটা সূচ, বেশি কিছু না, একটা সূচকে যদি ফেলি না, সেই সূচটা এত, এবার মনে করি যে সেই সূচটা মানে সরাসরি ডাইরেক্ট পড়ছে, এবং তার কোনো রকমের ক্ষয় হচ্ছে না, পুড়ছে না, তাহলে সেই সূচটা এত মানে স্পিডে আমাদের মানে আর্থে যদি আঘাত করে, আমাদের পৃথিবীতে বিশাল একটা ভূমিকম্প, এই যে পৃথিবীতে ফাটল ধরিয়ে দেবে একটা, মানে সূচ। কি বলছি বুঝতে পারছো? সেরকম কোনো জিনিস যখন বাইরে থেকে আমাদের অ্যাটমসফিয়ারে প্রবেশ করে, সে তো বাবু ঘষা লাগবে না, তুমি ভাবো না, তুমি যদি প্রচুর জোরে গাড়ি চালাও, তো তোমার কি হবে, গরম লাগে না? গরম লাগে তো নাকি? এই যে বুলেট ট্রেন বলো বা যে কোনো জিনিস যদি যায়, তাহলে গরম লাগে। এই যে আমাদের সমস্ত রকেট টকেট যায়, এত স্পিডে যায় বলেই তো গরম। ফলে যখনই কোনো জিনিস অ্যাটমসফিয়ারে প্রবেশ করবে, সে তো বাবা উত্তপ্ত হবেই। ফলে উল্কা, এত বড় একটা উল্কা, এত বড় উল্কা, সে যখন অ্যাটমসফিয়ারে যাবে, তার সাইডে এরকম ঘষা লাগবে, তো ঘর্ষণ বল হবে। তার ফলে যখনই ঘষা লাগবে, সেখানে তাপ উৎপন্ন হয়ে পুড়তে থাকবে, পুড়তে পুড়তে সে ছোট হবে সাইজে, আবার তার দিকে ঘর্ষণ লাগবে, আরো ছোট হবে সে, এরকম ছোট হতে হতে সে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? যে কোনো জিনিস অ্যাটমসফিয়ারে প্রবেশ করলে কিন্তু ঘষা লাগবে, ঘষা লাগলেই তাপ। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার বোঝা গেছে আশা স্যার করি। বুঝতে পেরেছি এবার। হম, এবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটাকে আমরা মেসোপজ বলছি। তাহলে এখানে আমাদের সমস্ত উল্কা পিণ্ড সব মানে শেষ হয়ে যায়, এই জন্য মেসোস্ফিয়ারকে আমরা, যেহেতু মাঝখানে রয়েছে, এটাকে আমরা মধ্যমণ্ডলও বলে থাকি। নেক্সট স্তর, তারপরে স্তর হচ্ছে কি আমাদের থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, যেটাকে আমরা বলি তাপমণ্ডল, এটাকে আমরা বলি কি তাপমণ্ডল। এখানের ক্ষেত্রে কি হবে, তাহলে পরিষ্কার বুঝতে পারছি, এখানে আমাদের যত উচ্চতা বাড়বে,
তাহলে কি হবে, উষ্ণতা আবার বাড়বে। উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে। হুম, এবং সেটা কিন্তু অতি দ্রুত, প্রচন্ড দ্রুত হারে বাড়ে। হ্যাঁ, দ্রুত হারে, প্রচন্ড স্পিডে বাড়ে। তাহলে এরও দেখো, এবং এর টেম্পারেচার অ্যাপ্রক্সিমেটলি বাড়তে বাড়তে আমাদের 1500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে যায়। 1500, 1500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই তাপমাত্রা হয়ে যায়। তাহলে এটাও দেখো, তাহলে এই যে এখানে মেসোস্ফিয়ার বললাম, মেসোস্ফিয়ারের উপরে এই যে স্তরটা থাকবে, এই স্তরটাকে আমরা কি বলবো? এই স্তরটাকে আমরা থার্মোস্ফিয়ার বলবো। থার্মোস্ফিয়ার বলবো। থার্মোস্ফিয়ারের একদম উপরে, একদম যে উপর থাকবে, এখানেও আমাদের একটা তাপমাত্রার এরকম থাকবে, ঠিক আছে? তো যাই হোক, এটা আমাদের সেভাবে থার্মোপজ এরকম ভাবে কিছু নেই, মানে থাকে না। কিন্তু তার থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা খুব বাড়তে থাকে এবং উপরের দিকে টেম্পারেচার হয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই জায়গায় এত তাপমাত্রা হওয়ার কারণ, টেম্পারেচার বাড়ে কেন? কারণ এই জায়গায় আমাদেরকে সৌর বিকিরণে, মানে সূর্যের যে রশ্মিটা, সূর্য রশ্মি প্রবেশ করে, তো সূর্য রশ্মি এখানে প্রবেশ করার কারণে এই জায়গায় টেম্পারেচার প্রচুর বাড়ে। ফলে এই জায়গায় প্রচুর চার্জ পার্টিকেল থাকে, এরকম করে প্রচুর সূর্যের যে আয়ন গুলো, সূর্যের যে মানে আয়ন গুলো, সেগুলো এই জায়গায় এরকম ডট 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 করে অবস্থান করতে থাকে, থার্মোস্ফিয়ারের উপরের এই জায়গায় অবস্থান করতে থাকে। তো এই জন্য এই জায়গাটাকে বলা হয় প্রচন্ড, প্রচুর আয়ন থাকে, এই জন্য এই জায়গাটাকে বলা হয় আয়নোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ারের সবচেয়ে, এটা কোনো আলাদা করে কোনো স্তর নয়। থার্মোস্ফিয়ারের সবচেয়ে উপরের অংশটাকে বলা হয় কি, বলা হয় আয়নোস্ফিয়ার। কারণ এখানে প্রচন্ড প্রচুর আয়ন থাকে, এই জন্য এটাকে বলা হয় আয়নোস্ফিয়ার। আর আয়নোস্ফিয়ার আমাদের কি কাজে লাগে? এই যে আমরা সব হ্যালো হ্যালো করছি, সমস্ত কিছু করছি, সব যে বেতার তরঙ্গ, সমস্ত যে বেতার তরঙ্গ, তারপরে রেডিও ওয়েভ, ঠিক আছে, রেডিও তরঙ্গ, এগুলোকে সব কি করে, আয়নোস্ফিয়ার প্রতিফলিত করে। তাহলে এই এই আয়নোস্ফিয়ার যদি না থাকতো, তাহলে আমাদের কিন্তু কোনো কমিউনিকেশন হতো না। মানে আমরা একটা জায়গা থেকে একটা জায়গায় যে কমিউনিকেশন করি, সিগন্যাল পাঠাই, সেটা কিন্তু আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়। আয়নোস্ফিয়ার যদি না থাকতো, তাহলে কিন্তু প্রতিফলিত হতো না। আর আয়নোস্ফিয়ারের এই যে টেম্পারেচার এত বেশি হওয়ার কারণ কি, তাপমাত্রা বেশি হওয়ার কারণ হচ্ছে সৌর বিকিরণ, সোলার রেডিয়েশন। সৌর বিকিরণের কারণে এই জায়গার তাপমাত্রা প্রচুর বেশি। ওকে, বলো, বুঝতে পারলে বলবে। এটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি আমাদের 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। থার্মোস্ফিয়ারের পরে আমরা মোটামুটি শেষ স্তরও বলতে পারি, শেষে ম্যাগনেটোস্ফিয়ার থাকে। তার আগে আমাদের রয়েছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, যেটাকে আমরা বলি বহির্মণ্ডল। বহির্মণ্ডল বলে থেকে একদম, যেটাকে আমরা মোটামুটি শেষ স্তর হিসেবেও কনসিডার করি। তারপরে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার থাকে, যেটাকে আমরা খুব বেশি করি না, এটা প্রায় আমাদের 600 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত এটা আমাদের বিস্তৃত রয়েছে। এই স্তরে কি হয়, আমাদের সমস্ত প্রচুর পরিমাণে আমাদের হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস থাকে। হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস থাকে, তো এর টেম্পারেচার ভীষণ বেশি হয়, প্রায় 1500 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে ম্যাগনেটোস্ফিয়ারের, থার্মোস্ফিয়ারের উপরে এই টেম্পারেচার এই জায়গাতেও থাকে। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, যেখানে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস আসে কেন? আরো অনেক গ্যাস আছে, হাইড্রোজেন হিলিয়াম গ্যাসই কেন আছে, বলতে পারবে? হালকা বলে কি বলবে? হাইড্রোজেন হিলিয়াম গ্যাস সবচেয়ে হালকা সেই জন্য, না অন্য কোনো কারণ আছে? বলো, কি মনে হচ্ছে, বলো না।
বলো কেন মনে হয়, বলতো এখানে হাইড্রোজেন হিলিয়াম কেন থাকে? পারবো না স্যার। আচ্ছা, তাহলে তাহলে একটা জিনিস বুঝে নাও, তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা বুঝে যাবে। দেখো, আমাদের একটা বড় দেখে আমরা আঁকলাম, এটা হচ্ছে আমাদের সূর্য, সান, সূর্য। ঠিক আছে, তাহলে আমাদের এটা জানতে গেলে বুঝতে হবে যে সূর্যের মধ্যে কি হচ্ছে। এই যে সূর্যের মধ্যে এত লাইট, এত তাপ, মানে এত আলো, এত যে তাপ রয়েছে, সেটা আসছে কোথা থেকে? সূর্যের ভিতরে কেউ কি আগুন জ্বালিয়ে রেখেছে? তাহলে আগুন জ্বালাচ্ছে, তো আগুনের ছাই কোথায় যাচ্ছে, বা কি হচ্ছে সূর্যের মধ্যে, হচ্ছে এটা কি? তো প্রথমে জানতে হবে সূর্যটা কি। সূর্য কিছু নয়, সূর্য হচ্ছে একটা গ্যাসের বলয়। মানে সূর্য কিছু না, একটা গ্যাস, গ্যাস রয়েছে সূর্যের মধ্যে, আর কিছু নেই। তাহলে সূর্যের মধ্যে, সূর্য তাহলে একটা গ্যাস দিয়ে তৈরি, একটা শুধু বল, বলের মতো, কোনো সলিড নয়, শুধু গ্যাসের একটা বেলুনের মতো, বেলুনের চারদিকে তবু আস্তরণ থাকে। সূর্য শুধু গ্যাস, তাহলে বলবে হ্যাঁ গ্যাস, ভালো কথা। কি গ্যাস আছে সূর্যের মধ্যে? সূর্যের মধ্যে প্রপারলি পুরো সূর্য গ্যাসটা হাইড্রোজেন গ্যাসে ভর্তি। বলবে ভালো কথা, হাইড্রোজেন গ্যাসের জন্যই তাহলে এত টেম্পারেচার। না, ব্যাপারটা তো হাইড্রোজেন গ্যাসের নয়। সূর্যের মধ্যে হাইড্রোজেন রয়েছে আর হিলিয়াম রয়েছে। বলবে হ্যাঁ, দুটো গ্যাস কি করে হলো? হ্যাঁ, কি হচ্ছে, সূর্যের মধ্যে সবসময় একটা বিক্রিয়া চলে। এই বিক্রিয়াটাকে বলা হয় নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজন। কি জিনিস আমি একটু বোঝাচ্ছি, ঠিক আছে, তাহলে বুঝে যাবে উত্তরটা। সূর্য সম্পর্কে আমাদের একটু জানা হয়ে যাবে যে ব্যাপারটা কি হচ্ছে সূর্যের মধ্যে হচ্ছে এটা। আচ্ছা, এগুলো জানো না? এগুলো জানো না, একদমই জানো না এটা সম্পর্কে? স্যার এগুলো হ্যাঁ, কিনা নিউক্লিয়ার বলো। সংযোজন আর বিয়োজনটা একটু জানতাম। নিউক্লিয়ার সংযোজন ও বিয়োজন এটা মানে অল্প অল্প জানতাম। আচ্ছা, কি জানো বলো, যেটা জানো বলো, কি জানো বলো না, কোনো অসুবিধা নেই, বলো। স্যার এটা বলছি না। আচ্ছা দেখো, নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে কি হয়, কোনো ভারী মৌল, ঠিক আছে, কোনো ভারী মৌল, তাকে কি হবে, তাপ দেওয়া হবে। ঠিক আছে, ভারী মৌলকে তাপের ফলে কি হবে, হালকা মৌলে পরিণত করা হয়। হালকা মৌলে পরিণত করা, কোনো ভারী জিনিস, কোনো একটা বড় এরকম ভারী জিনিস ছিল, তাকে তাপ দিয়ে দুটো ভাগে ভেঙে দেওয়া হবে। তাহলে ভেঙে দেওয়া হলো বিভাজন। এবার এই ভাঙার জন্য কি হলো, ভেঙে গেল তারা, এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে হিট জেনারেট হলো, তাপ তৈরি হলো। তাপ দেয়া হলো, তাপ দিয়ে ভাঙা হলো, এবং তার ফলে তাপ তৈরি হলো। মানে তাপ তুমি দিলে হয়তো, মানে 10 টাকার তাপ দিলে, মানে এটা তো টেম্পারেচারে হয়। সাপোজ তুমি তাপ দিলে, এটাকে ভাঙার জন্য টেম্পারেচার দিলে 100,000 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এই বিভাজনের ফলে তোমার তাপ তৈরি হবে তোমার 5,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 5,000 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে তুমি যতটা তাপ দেবে তাতে কিন্তু অনেক বেশি তাপ নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে তৈরি হয়। তাহলে এটা হলো নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় সংযোজন কি? নিউক্লিয় সংযোজন হচ্ছে দুটো হালকা মৌল থাকবে, ঠিক আছে, দুটি হালকা মৌলকে যুক্ত করা হয়। দুটি হালকা মৌলকে যুক্ত করে ভারী মৌল তৈরি করা হয়। ভারী মৌল তৈরি করা হবে মানে এরকম দুটো জিনিস ছিল, তাদেরকে জুড়ে, একটা বড় পিস তৈরি করা হবে। বলবে হ্যাঁ ভালো ভালো, তো পিস জুড়ে দিলে, কিন্তু বাবা অ্যাটমের ক্ষেত্রে তো তারা ইচ্ছা করে জুড়তে দেবে না, ফলে এখানেও একটা তাপ দিতে হবে। ঠিক আছে, তাপ দিলে এখানে একটা বড় বা মাস তৈরি হবে, এবং তার সাথে আরো প্রচুর তাপ তৈরি হবে। তাহলে এই যে তাপ, এই যে এদেরকে দিতে যে তাপ, সেই তাপটা লাগবে কমসে কম 5,000 ডিগ্রি সেন্টিগ্রেড। 5,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দিলে এরা দুজন একে অপরের সাথে জুড়বে, এবং তাপ উৎপন্ন হয়ে যাবে 50,000 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এই যে নিউক্লিয় বিভাজন থেকে যে তাপ উৎপন্ন হয়, সেই তাপের ফলেই কিন্তু নিউক্লিয় সংযোজন করা যায়। অর্থাৎ নিউক্লিয় সংযোজনের জন্য যে তাপটা প্রয়োজন, সেই তাপটা শুধুমাত্র নিউক্লিয় বিভাজনের মাধ্যমেই পাওয়া যায়। বলো বোঝাতে পারলাম না পারলাম না?
ক্লিয়ার করতে পারলাম? কথাটা ক্লিয়ার হলো? বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার তাহলে নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে কি হয়? দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে। হাইড্রোজেনের আমরা জানি যে হাইড্রোজেনের হচ্ছে এক হয়, এক হচ্ছে পরমাণু থাকে, দুটো হাইড্রোজেন এক এক মিলে হিলিয়াম তৈরি করে, তাপ তৈরি করে। তাহলে সূর্যের মধ্যে কি হচ্ছে? প্রচুর হাইড্রোজেন গ্যাস আছে। সেই হাইড্রোজেন গ্যাসগুলো একে অপরের সাথে নিউক্লিয় সংযোজনের মাধ্যমে, ঠিক আছে, নিউক্লিয় সংযোজনের মাধ্যমে কি হচ্ছে? হাইড্রোজেন থেকে হিলিয়ামে পরিণত হচ্ছে। এবং নিউক্লিয় সংযোজনের আমরা বুঝতেই পারছি কি হচ্ছে, এর জন্য প্রচুর তাপ তৈরি হচ্ছে, হিট জেনারেট হচ্ছে। সেই তাপটাই কিন্তু আমরা এখানে পাচ্ছি। এবার সূর্যের মধ্যে তাহলে নিউক্লিয় সংযোজনও হচ্ছে, আর নিউক্লিয় সংযোজনটাকে করার জন্য তার মধ্যে নিউক্লিয় বিভাজনও হচ্ছে। তাহলে সূর্যের মধ্যে সবসময় এই ধরনের রিয়াকশন হচ্ছে, সেই জন্য আমাদের সূর্য সবসময় এরকম জ্বলছে। কি বললাম, বোঝা গেল না গেল না? তাহলে তার মানে সূর্য থেকে যে রেডিয়েশন বা তাপটা বেরিয়ে আসবে, তাপ তো বেরিয়ে আসছে না, তাপ বেরিয়ে আসছে, তার সাথে সাথে বিভিন্ন এই যে আণবিক কণা, চার্জ পার্টিকেল বেরিয়ে আসছে। তাহলে তার মধ্যে কি থাকবে? অবভিয়াসলি তার মধ্যে হাইড্রোজেন থাকবে আর হিলিয়াম থাকবে, আর তো কিছু নেই, এরা দুজনই থাকবে। সেই কারণের জন্য আমাদের যে বায়ুমণ্ডলের সবার শেষ যে স্তর, সেখানে আমরা হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস দেখতে পাই। বলো, বোঝাতে পারলাম না পারলাম না? ক্লিয়ার করতে পেরেছি পুরো কথাটা? বলো, বোঝা গেছে? স্যার, বোঝা গেছে, কিন্তু আরো এক দুবার মানে পড়তে হবে, তাহলে আর ভালো করে পারবো। হুম, সে তো পড়তে হবে, সেটা তো। বলো, এগোবো তাহলে। আচ্ছা, এগোবো তাহলে। হ্যাঁ স্যার। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই তো পৃথিবী রয়েছে, পৃথিবীর চারিদিকে এরকম বায়ুমণ্ডল রয়েছে, ভালো কথা, সুন্দর বায়ুমণ্ডল। এবার প্রশ্নটা হচ্ছে, এই বায়ুমণ্ডল যদি না থাকে, ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে বায়ুমণ্ডল যদি না থাকে, বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী টেম্পারেচার বা পৃথিবী ঠান্ডা হতো না গরম হতো? কি হতো বলো? গরম হতো স্যার। গরম হতো, একটা পেলাম গরম। আর আর কেউ বলছো, আরেকজন কি বলছো? বলো। গরম হতো স্যার, গরম। গরম হতো। আচ্ছা, তাহলে দুজনেরই ভোট গরমের দিকে। দেখো, এবার তাহলে প্রথম জিনিস বোঝো যে পৃথিবী বা আমরা গরম ফিল কখন করি বা আমাদের গরম কখন লাগে। তাহলে সূর্য থেকে যখন আলোটা আসে, এই যে বলেছিলাম আগের দিন বুঝিয়েছিলাম, যখন ঢুকবে, যখন এন্টার করবে, তখন কিন্তু সে কোনো রকমের গরম করতে পারে না। তাহলে কি হয়? যখন ফিরে যায়, যখন প্রতিফলিত হয়ে ফিরে যায়, তখন বায়ুমণ্ডল কি করে? বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড তাকে আর বেরোতে দেয় না, সে তখন এখানের মধ্যে এরকম ঘুরতে থাকে। সেই কারণে কি হয়? আমাদের বায়ুমণ্ডল গরম হয়। ফলে যদি বায়ুমণ্ডল না থাকে,
যে তাপমাত্রাটা বা যে হিটটা সূর্য থেকে এলো, সে তো বাবা এখানে এলো, দিয়ে ঘুরে পালিয়ে গেল, তাহলে সে কি গরম করতে পারবে? সে কিন্তু গরম করতেই পারবে না। ওকে, তার মানে মনে রাখবে, যদি বায়ুমণ্ডল না থাকতো, পৃথিবী ঠান্ডা হতো। বুঝতে পারছো? পৃথিবীর কোনো টেম্পারেচারই হতো না। বুঝতে পারছি, কথাটা ক্লিয়ার হলো? এবং সেই টেম্পারেচারটা অ্যাপ্রক্স -145 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতো, যেরকম আমাদের চাঁদের টেম্পারেচার। চাঁদ গরম না ঠান্ডা? মানে চাঁদ তো, আমাদের চাঁদে বায়ুমণ্ডল নেই, তাহলে চাঁদ গরম না ঠান্ডা? ঠান্ডা তো নাকি? হ্যাঁ, Okay. তাহলে এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডল যদি থাকতো বা না থাকতো তাহলে ব্যাপার। তাহলে বায়ুমণ্ডলের পরে যে আমাদের স্তর রয়েছে, সেই স্তরটা আমাদের ছোটখাটো স্তর। সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি, বায়ুমণ্ডল, মানে যেখানে জল রয়েছে, বায়ুমণ্ডল, বা যেটাকে আমরা বলি জলমণ্ডল। জলমণ্ডল, বায়ুমণ্ডল বা জলমণ্ডল। এবার জলমণ্ডল বলা হয় আমাদের পৃথিবীতে। আমরা প্রত্যেকেই জানি, পৃথিবীতে মোট আয়তনের প্রায় 71% আমাদের জলভাগ রয়েছে। 3 ভাগ জল, 1 ভাগ স্থল বলা হয়। প্রায় 71% আমাদের জল রয়েছে, 29% আমাদের স্থল রয়েছে। তাহলে এই 71% জলের মধ্যে প্রায়, এই 71% জলের মধ্যে 97.22% জল হচ্ছে সমুদ্রের জল। ঠিক আছে, সমুদ্রের জল রয়েছে। এছাড়া সমুদ্রের জল ছাড়া আর যে 71%-এর মধ্যে, জলের মধ্যে, সমুদ্রের জল 97.2% রয়েছে, বরফ রয়েছে 2.1% বরফ, আইস রয়েছে। আর আমাদের যে ভূগর্ভস্থ জল, সেটা রয়েছে 0.62%, ভূগর্ভস্থ জল। আর আমরা যে জল খাই সেটাই ভূগর্ভস্থ জলই খাই। ঠিক আছে, তার মানে আমাদের কতটুকু জল আমাদের থাকে, এত জলের মধ্যে আমাদের এত জল এত জল, কিন্তু বেশিরভাগ জলটাই আমাদের কিন্তু কাজে লাগে না। হুম। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। আর পৃথিবীতে আমাদের কি হয়, বায়ুমণ্ডলের ফলে আমাদের কি হয়, একটা জল চক্র তৈরি হয়, ওয়াটার সার্কেল, জল চক্র তৈরি হয়। তাহলে স্যার ওয়াটার সার্কেল কি, জল চক্র মানেটা কি? আমরা দেখো, আমরা জানি প্রথমে সমুদ্রে থাকে কি জল। এই জলটা কি হয়, তাপের ফলে কি হয়, তাপে বাষ্পীভূত হয়ে আমাদের বাষ্প গঠন করে। সেই বাষ্প আবার কি হয়, তোমার হচ্ছে জমে গিয়ে জমাট হয়ে কি তৈরি করে, মেঘ তৈরি করে। ঠিক আছে, মেঘ কি হয়, ভারী হয়ে তোমার বৃষ্টি তৈরি করে। সেই বৃষ্টি থেকে, বৃষ্টিটা আবার কি হয়, মানে মাটিতে এসে আবার জল তৈরি করে, জল হয়। তাহলে কি হয়, জল কি হলো, তাপের ফলে বাষ্প হলো, বাষ্প থেকে মেঘ হলো, মেঘ থেকে বৃষ্টি হলো, বৃষ্টি থেকে আবার জল হলো। তাহলে এইভাবে কি হয়, জল আমাদের একটা চক্রের মাধ্যমে জল চক্র হতে থাকে। এবার এই জল চক্রের গুরুত্ব কি? এই জল চক্রের ফলে কি হয়, আমাদের এনভায়রনমেন্টের মধ্যে জলের হচ্ছে ব্যালেন্স হয়, সাম্যতা হয়। এছাড়া আমরা জানি, যদি বৃষ্টিপাত না হয়, সবসময় জল আছে, আমাদের টেম্পারেচার বা তাপমাত্রা নিয়ন্ত্রণ হতো না। এই যে বিভিন্ন ধরনের জলবায়ুর পরিবর্তন হচ্ছে বলেই না এটা হচ্ছে। যদি শুধু জল থাকতো তাহলে কি এত হতো, ঝড় বৃষ্টি না হলে? তাহলে জল চক্রের জন্য আমাদের ওয়াটার ব্যালেন্স হচ্ছে, মানে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে। তাছাড়া আমরা আমরা জানি আজকের দিনে জলকে ব্যবহার করে আমরা জল বিদ্যুৎ ব্যবহার করছি। তারপর প্রত্যেকের প্রয়োজনের জন্য জল তো আমাদের রয়েছে। তাছাড়া আমাদের পরিবহনের জন্য, আমাদের এখন ওয়াটার ট্রান্সপোর্ট, একটা দেশ থেকে আরেকটা দেশে জিনিস নিয়ে যাওয়ার জন্য জলের আমাদের ব্যবহার করা হয়। কারণ বেশিরভাগ জিনিস জলের মাধ্যমেই নিয়ে যাওয়া হয়, নদী সমুদ্রের মাধ্যমে। অর্থাৎ জল ছাড়া কিন্তু আমাদের কখনোই চলবে না। অর্থাৎ বায়ুমণ্ডলের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জল চক্র। বল, ক্লিয়ার হলে বল।
হ্যাঁ স্যার ক্লিয়ার। আর একটু এগোই। হ্যাঁ স্যার। পরিবেশের প্রভাবক গুলো তাহলে কিছু আলোচনা করি। Okay, আচ্ছা দেখো, এবার আমরা যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশের প্রভাবক। স্যার ম্যাগনেটোস্ফিয়ারের কিছু আলোচনা করলেন না? না, ম্যাগনেটোস্ফিয়ার থেকে কিছু করতে হবে না, ওটা জাস্ট শেষ স্তর রয়েছে, ওখানে তাপের যে চুম্বকীয় প্রভাব দেখা যায় ওটা নিয়ে কিছু লিখতে হবে। হ্যাঁ? পরিবেশগত প্রভাবক মানে এনভায়রনমেন্টের বিভিন্ন ফ্যাক্টরস যারা কি হয় পরিবেশকে প্রভাবিত করে। ফ্যাক্টরস পরিবেশগত প্রভাবক, ফ্যাক্টরস যেগুলো পরিবেশকে প্রভাবিত করে থাকে, ফ্যাক্টরস পরিবেশকে প্রভাবিত করে থাকে। তাহলে এই যে পরিবেশগত প্রভাবক বলতে পরিবেশের যে উপাদানগুলো রয়েছে তারা কি করে বিভিন্নভাবে পরিবেশকে প্রভাবিত করে। তাহলে এই প্রভাবক সাধারণত দু রকমের, একটা হচ্ছে জীবজ মানে জ্যান্ত জীবজ, আর কিছু হয় অজীবজ। আচ্ছা, জীবজ হয় মানে মানে জ্যান্ত হয়, আর কিছু অজীবজ মানে যারা মৃত হয়, জীব বা জড়। অজীবজ বা জড় বলবো, জড় ভালো বললে হয়, জড়। তাহলে দুভাগে মোটামুটি আমরা ভাগ করতে পারি। এবার যেগুলো আমাদের জড় উপাদান, জড় উপাদানের মধ্যে কি কি, কিছু কিছু উপাদান হয় যেগুলো হচ্ছে আমাদের জলবায়ুর উপাদান। আমি আলোচনা করছি কি কি জিনিস জলবায়ুর উপাদান। আর কিছু কিছু হয় আমাদের জলের মধ্যে ভৌগোলিক উপাদান, কিছু জলবায়ুগত উপাদান আর কিছু ভৌগোলিক উপাদান। ঠিক আছে? আর জীবজ মানে উপাদানের মধ্যে সেখানেও দু রকমের হয়, কিছু হয় উৎপাদক আর হয় খাদক আর হয় বিয়োজক। ঠিক আছে, এরা হয় জীবজ উপাদান। হুম, ভাগগুলো লিখবে, ভালো করে বুঝবে, না বুঝতে পারলে বলবে। এবার দেখো জলবায়ুগত উপাদান যেগুলো রয়েছে মানে যেগুলো আমাদের ক্লাইমেট, জলবায়ুর মধ্যে যেগুলো ক্লাইমেট, তার মধ্যে কি কি রয়েছে। প্রথমত আমরা বলতে পারি যে সূর্যের কিরণ, সূর্য কিরণ সেটা দেখো জলবায়ুর উপর ডিপেন্ড করছে। তারপর যে তাপমাত্রা, টেম্পারেচার, এটাও জলবায়ুর উপর ডিপেন্ড করছে। তারপর ধরো আমাদের হচ্ছে বৃষ্টিপাত, যে বৃষ্টি হয় সেটা আমাদের জলবায়ুর উপর ডিপেন্ড করছে। তারপরে হিউমিডিটি বা আর্দ্রতা, এটা আমাদের এর উপর ডিপেন্ড করছে। বায়ু প্রবাহ, এটাও আমাদের এর মধ্যে ডিপেন্ড করছে। এছাড়া আমরা বলতে পারি জল প্রবাহ, জলের যে প্রবাহ হয়, এগুলো আমাদের জলবায়ুগত অজীবজ উপাদান যেগুলো পরিবেশকে প্রভাবিত করে। আর ভৌগোলিক কি কি উপাদান যেগুলো, সেগুলো হচ্ছে উচ্চতা, যদি উঁচু জায়গায় হয় ভৌগোলিক তাহলে একটা চেঞ্জ করবে। এছাড়া বলতে পারি পাহাড়ের ঢাল, পাহাড়ের ঢালের অবস্থান, সেটা একটা পরিবর্তন মানে সেটা একটা ভৌগোলিক উপাদান। এছাড়া যদি কোনো জায়গায় উপত্যকা থাকে, ভ্যালি থাকে, উপত্যকার অবস্থান থাকে, উপত্যকার অবস্থান যদি থাকে সেটাও কি হবে পরিবেশকে প্রভাবিত করে। এটা উপত্যকার উদাহরণ দাও তো, একটা উপত্যকার উদাহরণ দাও তো, পারবে না? ফেমাস উপত্যকা ঘুরতে যাও, কাশ্মীর। কাশ্মীর কি উপত্যকাই তো নাকি, কাশ্মীর ভ্যালি বলা হয় না, না জানো না? আচ্ছা, যাই হোক, এটা ব্যাপার। ভৌগোলিক। আচ্ছা আচ্ছা, আরেকটা লিখে রাখবে অজীবজের মধ্যে, সেটা হচ্ছে মৃত্তিকা, সয়েল। সয়েল মৃত্তিকা, এটা আমরা পড়বো সয়েল কিরকম ধরনের সয়েল হয়, মৃত্তিকার গঠন কেমন হয়, ঠিক আছে, কি কি তার ভিত্তিতে ভাগ হয় সয়েল, মৃত্তিকা। হ্যাঁ, আচ্ছা। এবার জীবজ উৎপাদক উপাদানের মধ্যে প্রথম হচ্ছে উৎপাদক, মানে যারা হচ্ছে প্রডিউসার। উৎপাদক বা প্রডিউসার এরা সাধারণত কি আমাদের যে সমস্ত সবুজ উদ্ভিদ, মানে যারা খাবার তৈরি করতে পারে,
সবুজ উদ্ভিদ যারা রয়েছে তারা আমাদের উৎপাদক বা প্রডিউসারের মধ্যে পড়ে। আর এই যে খাদক, খাদক আমরা প্রত্যেকেই জানি 3 ধরনের খাদক হয়। প্রাথমিক খাদক মানে যারা সবুজ উদ্ভিদদের খায় তাদেরকে প্রাথমিক খাদক বা প্রাইমারি খাদক বলা হয়ে থাকে। ঠিক আছে, যেমন উদাহরণ যদি দিই কি হবে, আচ্ছা, প্রাইমারি মানে প্রাথমিক খাদক, গৌণ খাদক, আর হচ্ছে প্রগৌণ খাদক। বা অনেক ক্ষেত্রে প্রগৌণকে সর্বোচ্চ খাদকও বলা হয়, আর অনেক ক্ষেত্রে আরেকটা 4 নম্বরে বলা হয়েও থাকে। ঠিক আছে, সেটা সমস্যা না। প্রাথমিক খাদক মানে যারা সবুজ উদ্ভিদ খায়, মানে তোমার ধরো হরিণ, ছাগল, ঠিক আছে, গরু, এরা হচ্ছে মানে যেগুলো হচ্ছে বেসিক্যালি আমরা বলবো তৃণভোজী প্রাণী। তৃণভোজী প্রাণী তারা হচ্ছে প্রাথমিক খাদক। গৌণ খাদক এর মধ্যে কে কে রয়েছে? গৌণ খাদকের মধ্যে কে কে রয়েছে? গৌণ খাদকের মধ্যে রয়েছে যারা এদেরকে, ঠিক আছে, মানে ছোটখাটো, হ্যাঁ, যারা ছোটখাটো এদেরকে খায়, যেমন হচ্ছে বলবো ব্যাং, ঠিক আছে, মানে ফড়িং টড়িং কে খায়। তারপর হচ্ছে নেগড়ে বাঘ, মানে ছোট প্রাণী, নেগড়ে বাঘ, ঠিক আছে, এরা হচ্ছে ছোট মাংসাশী প্রাণী, খুব বড় নয়, এরা হচ্ছে ছোট মাংসাশী প্রাণী। আর প্রগৌণ খাদক তার মধ্যে কি হতে পারে? বাঘ, সিংহ, ঠিক আছে, বাঘ সিংহ হয়। তাহলে এরা কি? বাঘ সিংহ এরা হচ্ছে বড় মাংসাশী প্রাণী, বড় মাংসাশী প্রাণী। এরা গৌণ খাদকদেরও খায় আর প্রাথমিক খাদকদেরও খায়, প্রগৌণ খাদক বা সর্বোচ্চ খাদক। এরা হচ্ছে বড় মাংসাশী প্রাণী হয়েছে, বাঘ সিংহ এই ধরনের। আর বিয়োজক বলতে কাদেরকে বলা হচ্ছে? বিয়োজক হচ্ছে যখন এরা মারা যাবে, মানে কোনো প্রাথমিক খাদক গৌণ খাদক কেউ যখন মারা যাবে, তখন আমাদের সেই বডি কি হয়, আমাদের হচ্ছে শরীরে ছত্রাক ও যেসব ব্যাকটেরিয়া রয়েছে তারা কি করে আমাদের শরীরের সমস্ত জিনিসকে, মৃতদেহ থেকে তারা খাদ্য আহরণ করে, আবার পরিবেশে সেগুলো ফিরিয়ে দেয়। ফলে এইভাবে কি হয়, আমাদের একটা সার্কেল বা পরিবেশের মধ্যে একটা যে চক্র চলতে থাকে। উৎপাদক কি হলো? খাবারটা প্রথমে মাটি থেকে, উৎপাদক কি হলো? সেই খাবার মানে খাদ্য রস নিল, খাদক সেগুলোকে, উৎপাদক সেগুলোকে খাবার বানালো, প্রাথমিক খাদক সেটাকে খেলো, গৌণ খাদক প্রাথমিক খাদককে খেলো, তারপরে সর্বোচ্চ খাদক খেলো। সে যখন মারা গেল তখন সেটা বিয়োজিত হয়ে আবার মাটিতে চলে গেল, মাটি থেকে আবার সেটা উৎপাদক সংগ্রহ করলো। এইভাবে কি হয়, চক্র চলতে থাকে। ওকে, বোঝা গেলে বলবো। হ্যাঁ স্যার। এবার আমি এখানে দুটো কথা একটু বলে দিচ্ছি এখান থেকে, তাহলে আমাদের ক্লিয়ার হবে। প্রথমত দেখো, এখানে এই যে তাপমাত্রার কথা বলছি, জলবায়ুর মধ্যে যে তাপমাত্রা, এই তাপমাত্রা কি কি জিনিসের উপরে নির্ভর করে? ঠিক আছে, তাপমাত্রা, প্রথমত তাপমাত্রা নির্ভর করে যে আমরা যে তোমার হচ্ছে নিরক্ষরেখা থেকে কত দূরে আছি। আমাদের বিষুবরেখা বা নিরক্ষরেখা থেকে কত দূরে আছে। যদি কাছাকাছি থাকে তাহলে আমাদের তাপমাত্রা বেশি হবে, আর যত দূরে যাব তাহলে তাপমাত্রা আমাদের তত কমতে থাকবে। আমরা জানি ওই জন্য আমাদের চেন্নাই বা এইসব জায়গায় তাপমাত্রা বেশি, আর যত আমরা রাশিয়া বা এইদিকে যাব তাপমাত্রা কমতে থাকে। তারপর কি, যে উচ্চতা, কোন একটা জায়গার উচ্চতা যদি বেশি হয় তাহলে সেই জায়গার তাপমাত্রা কমে যায়। আমরা অলরেডি এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে পড়েছি। তারপর হচ্ছে বৃষ্টিপাত, যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেই জায়গার তাপমাত্রা কম হয়, বৃষ্টিপাত কম হয় সেখানে তাপমাত্রা বেশি হয়। আর হচ্ছে বনভূমি, যে জায়গায় বনভূমি থাকে সেই জায়গার তাপমাত্রা যথেষ্ট বেশি নিয়ন্ত্রিত হয়। তাহলে এইভাবে আমাদের তাপমাত্রাকে এরা নিয়ন্ত্রণ করে। এই তাপমাত্রা করতে গিয়ে দুটো জিনিস আমাদের একটু এখানে জেনে রাখতে হবে। এই দুটো জিনিসের প্রথম জিনিসটা কি, যে মরুভূমি অঞ্চল যখন হয়, যখন কোনো মরুভূমি থাকে, সেখানে যেসব প্রাণীরা থাকে তাদের হচ্ছে গ্রীষ্মকালীন ঘুম দেখা যায়। তাদের মধ্যে তাদের গ্রীষ্মকালীন ঘুম, মানে তারা টেম্পারেচার এত বেশি থাকে সে সময় তারা কি করে মাটির নিচে ঢুকে যায়, সেগুলোকে গ্রীষ্মকালীন ঘুম তাদের দেওয়া যায়, দেখা যায়।
মানে গ্রীষ্মকালে তাদের হচ্ছে মানে একটা গ্রীষ্মঘুম টাইপের দেখা যায়। সেটাকে বলা হয় এস্টিভেশন। ঠিক আছে, সেটাকে বলা হয় এস্টিভেশন। এস্টিভেশন কথার মানে হচ্ছে গ্রীষ্মকালীন ঘুম। এটা হচ্ছে যেগুলো তোমার হচ্ছে মানে মরুভূমির যেসব প্রাণী থাকে তাদের মধ্যে গ্রীষ্মকালীন ঘুম দেখা যায়। আর যদি কোনো জায়গায় ঠান্ডা হয়, মানে যেসব শীতল কোনো স্থানে, সেই জায়গায় কি হয়, তাদের হচ্ছে শীতকালীন ঘুম দেখা যায়। যেমন সাপ, ব্যাঙ, এদের হয় শীতকালীন ঘুম দেখা যায়। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় শীত ঘুম, বা যেটাকে আমাদের বলা হয় হাইবারনেশন। হাইবারনেশন। তাহলে গ্রীষ্মকালীন ঘুমকে আমরা বলবো এস্টিভেশন, আর শীতকালীন ঘুমকে আমরা বলবো হাইবারনেশন। ওকে, বলো, ক্লিয়ার হলে বলবে। ক্লিয়ার স্যার। এবার এবার আমরা এই যে আহ, এটা বললাম, আমাদের যে বিয়োজক বললাম, ঠিক আছে, এই যে বিয়োজক বললাম, এই বিয়োজক, এবার এই জায়গায় যারা উৎপাদক হয় তাদেরকে আমরা বলি কি স্বভোজী বলি। উৎপাদককে আমরা কি বলি? নিজেরাই তৈরি করতে পারে, সেজন্যকে আমরা উৎপাদককে আমরা স্বভোজী বলি। আর খাদক যারা হয় তারা নিজেরা করতে পারে না, সেই জন্য আমাদেরকে পরভোজী বলি। স্বভোজী আর পরভোজী বলে। হুম। এবার স্বভোজী পরভোজীর মধ্যে আমাদের এই যে স্বভোজী যারা, হুম, যারা এই যে স্বভোজী আর পরভোজী হয়, যারা এইগুলো খেতে পারে মানে পরভোজী, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি ম্যাক্রো কনজিউমার। ম্যাক্রো মানে বড়, বেশি করে খেতে পারে, সেজন্য এদেরকে বলি ম্যাক্রো কনজিউমার। আর যারা উৎপাদক থাকে তারা তো বেশি খেতে পারে না, সেজন্য তাদেরকে আমরা বলি মাইক্রো কনজিউমার। ম্যাক্রো কনজিউমার আর মাইক্রো কনজিউমার। আর এই যে যারা হচ্ছে আমাদের বিয়োজক রয়েছে, এই বিয়োজককে আমরা ইংলিশে বলি কি ডিকম্পোজার, মানে পচায় যারা, ডিকম্পোজার। ইংলিশ টার্ম গুলো জেনে রাখতে হবে, না হলে আমরা হচ্ছে পরে যখন বলবো ডিকম্পোজার বলতে কাদের বোঝো, ব্যাস তোমরা আর পারবে না। বিয়োজককে আমরা ডিকম্পোজার বলি। আর বিয়োজক যারা আমাদের এই বিয়োজক হয় তাদেরকে আমরা মাইক্রো কনজিউমার বলি, কারণ এরা কম জিনিস, কম খাদ্য গ্রহণ করে। আর যারা খাদক হয় তারা বেশি খাদ্য গ্রহণ করে বলে তাদেরকে আমরা ম্যাক্রো কনজিউমার বলি। ওকে, ক্লিয়ার হলো? স্যার মাইক্রো কনজিউমার কাদের বলা হয়? এই যে যারা পরভোজী হয়, মানে যে খাদক, খাদক শ্রেণীর হয়, হ্যাঁ, তাদেরকে আমরা ম্যাক্রো কনজিউমার বলি, মানে বেশি খাচ্ছে। ম্যাক্রো মানে বড়, আর মাইক্রো মানে ছোট। না স্যার, মাইক্রোটা বুঝতে পারিনি। মাইক্রো মানে ছোট। ছোট মানে ওটা মাইক্রো কনজিউমার কারা? যারা এই যে বিয়োজকরা হয়। বিয়োজকরা কি করে? ছত্রাক ব্যাকটেরিয়া কি অনেক কিছু খেয়ে নেয় না, ছোট ছোট জিনিস খায়, কম কম জিনিস খায়, ওই জন্য তাদেরকে মাইক্রো কনজিউমার বলা হচ্ছে। ক্লিয়ার তো? বলো। স্যার বিয়োজকদের মাইক্রো কনজিউমার বলে, তাই তো? বিয়োজকদের ওই যে আমি টেনে দিয়েছি দেখো, বিয়োজক, এই যে আমি দাগ টেনে দিয়েছি দেখো, বিয়োজককে মাইক্রো কনজিউমার বলা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? স্যার তাহলে উৎপাদক মানে স্বভোজী যারা, তাদের কি কি বলে? না, তারা তো কোনো কনজিউমার নয়। কনজিউমার মানে কি? যারা খায়। আচ্ছা, এরা তাহলে উৎপাদক। খাদক হচ্ছে উৎপাদক, হ্যাঁ, খাদকরা হচ্ছে উৎপাদককে আমরা মাইক্রো, বলবো, আর উৎপাদককে আমরা বলবো বিয়োজক। প্রডিউসার। উৎপাদক হচ্ছে আচ্ছা, আর প্রডিউসার। খাদক হচ্ছে মানে মাইক্রো ম্যাক্রো কনজিউমার। হ্যাঁ, আর এবার দেখো মানে বিয়োজক জিনিসটা হচ্ছে। কি, মাইক্রো কনজিউমার। হ্যাঁ, তোমাদের হ্যাঁ আমি একটা হ্যাঁ। উদাহরণ দিই। সাপোজ ধরো একজন হচ্ছে, সাপোজ ধরো হচ্ছে তোমার ধরো বিএমডাব্লিউ, ঠিক আছে, বিএমডাব্লিউ একটা কোম্পানি, একটা কোম্পানি।
সে কি করছে, গাড়ি বানাচ্ছে। তাহলে গাড়ি যখন সে বানাচ্ছে, তাহলে গাড়ি বানালে সে কি হলো, সে হলো প্রডিউসার। কিন্তু সে কি গাড়িটা খাচ্ছে, মানে সে কি গাড়িটা ব্যবহার করছে, করছে না। বিএমডব্লিউ কে, আর বিএমডব্লিউ তারাই তো তৈরি করছে, তাহলে তারা গাড়ি বানাচ্ছে মানে প্রডিউসার। এবার আম্বানি কি করছে, আম্বানি কি করছে, 5টা গাড়ি কিনছে, বা তবে ধরো 500টা বিএমডব্লিউ গাড়ি কিনছে, বা 500 কোটি টাকার গাড়ি কিনছে। তাহলে সে হচ্ছে, আম্বানি হচ্ছে তার কাছে ম্যাক্রো কনজিউমার, বেশি সে কিনছে। আর তুমি আমি কি করছি, মানে আমরা জেনারেল পিপল, তারা কি হচ্ছে, একটা গাড়ি কিনছে, তাহলে তারা হচ্ছে মাইক্রো কনজিউমার। সেরকম মাইক্রো কনজিউমার মানে যারা কম খাবে তারা হচ্ছে মাইক্রো, আর ম্যাক্রো মানে যারা বেশি খাবে। আর সবজি তারা তো উৎপাদক করছে, তারা আর খাবে কি। ক্লিয়ার হয়েছে আশা করি কথাটা? হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট দিন এরপর হচ্ছে সয়েল সম্পর্কে পড়বো, সয়েল প্রোফাইল, সয়েল সম্পর্কে আলোচনা করব, যে মৃত্তিকা কত ধরনের হয়। তারপরে আমরা ডিসকাস করব পপুলেশন সম্পর্কে, যে আমাদের যে পপুলেশন হয়ে থাকে তা সেগুলো কিভাবে পরিবর্তন হয়, ঠিক আছে, সেগুলো কিসের উপর ডিপেন্ড করে। তারপরে আমাদের হচ্ছে এই জিনিসগুলো আমাদের ডিসকাশন হবে। তাহলে তারপরে আমাদের হচ্ছে ইকোলজি, ঠিক আছে, ইকোসিস্টেম, ইকোসিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করবো, যে আমাদের ইকোসিস্টেম কিভাবে হয়, ঠিক আছে। আমরা পরের দিন তাহলে ডিসকাস করবো।